আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইচএসসি যে সিলেবাসটা রয়েছে কলেজের জন্য, সেই সিলেবাসের দ্বিতীয় অধ্যায় ডাটা কমিউনিকেশন সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্কিং। এই দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর যে ক্লাস, এই ক্লাসটিকে তোমাদের শর্ট যে সিলেবাস দেওয়া হয়েছে 21 সালের জন্য, সেখানে সপ্তমতম ক্লাস এটি, ঠিক আছে। তো এই ক্লাসটির যে টপিকটি সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতিটা আসলে কি সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আমরা একটু দেখি ছোট্ট করে। ধরো কোনো একটা তথ্যকে এ থেকে বিতে পাঠাইতে হবে, এই স্থান থেকে বিতম স্থানে পাঠাতে চাই, তাহলে এইখানে একটা মাধ্যম থাকে, আমরা পড়েছিলাম মিডিয়াম, 5টি উপাদান পড়েছিলাম ডেটা ট্রান্সমিশনের। এই 5টা উপাদানের মধ্যে একটা হলো মিডিয়াম বা মাধ্যম। তার মানে এইখানে যে মাধ্যমটা থাকবে সেই মাধ্যম দিয়ে কী পদ্ধতিতে ডাটাটা পাঠাবো, ঠিক আছে। এই কোন পদ্ধতিতে বিটগুলো পাঠাবো, আসলে তো যাবে বিট, তাই না। 1001 ধরো, এখানেও লিখলাম 1001, তাহলে আসলে কিন্তু আমরা ট্রান্সমিট করতেছি বিট এক জায়গা থেকে আর এক জায়গায়। কিভাবে পাঠাবো বিটটা, ঠিক আছে, কি আকারে বিটটা যাবে, বিটটা কি আসলে বক্স হয়ে যাবে, নাকি একটা ব্যাগের ভিতরে করে নিয়ে যাব, না একটা প্যাকেটে করে নিয়ে যাব, না কিভাবে যাবে, ঠিক আছে, সাজানো থাকবে কিভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটাই আসলে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের বা কয়টি উপায়ে আমরা তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারি। তথ্য বা 01 যে বাইনারি বিটগুলো রয়েছে, এই বিটগুলো আমরা কিভাবে পাঠাবো তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন মানে তোমরা ক্লাস 9-এ যে ফিজিক্স বইটা পড়েছিলা, ফিজিক্সে ছিল প্যারালাল সার্কিট বা সিরিজ সার্কিট বা সিরিয়াল সার্কিট, সেই তথ্যটা এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ একই সাথে অনেকগুলো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পদ্ধতি, সেটিকে বলা হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে সমান্তরালি যাবে, অনেকগুলো রাস্তা, অনেকগুলো তথ্য একই সাথে তারা যাবে, ঠিক আছে। আর সিরিয়ালটা কি, একটার পরে একটা একসাথে কেউ যেতে পারবে না। প্রথমে একজন যাবে, সে চলে যাওয়ার পরে আরেকজন যাবে, তারপরে আরেকজন যাবে। তো চলো আমরা এই জিনিসটা সিরিয়াল এবং প্যারালাল এই বিষয়টাকে একটা চিত্রের আকারে দেখি। চিত্র আকারে দেখলে দেখো, প্যারালাল ট্রান্সমিশন, ধরো এ অবস্থান থেকে বি অবস্থানে একটা তথ্য পাঠাইতে চাই। কোন তথ্যটা? 1010, এই তথ্যটাকে আমি এ অবস্থান থেকে বি অবস্থানে পাঠাইতে চাই। যদি প্যারালাল ট্রান্সমিশন হয় তাহলে কি হবে, এই পুরা তথ্যটা কি একসাথে যাবে না? হ্যাঁ, একসাথে যাবে, দ্যাট মিনস সমান্তরালে যাবে। দেখো 1010, দেখো এখানে 4টা তথ্য ছিল, 4টা বিট, সো এখানে 4টা রাস্তা থাকবে। এরকম দেখো আলাদা করে আমরা লাল দাগ দিয়ে দেখিয়েছি, 4টা রাস্তা থাকবে, 4টি রাস্তা দিয়ে 4টা বিট একই সাথে এই জায়গা থেকে এই জায়গায় এসে পৌঁছাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই 1টা এখানে, এই 0টা এখানে, এই 1টা এখানে, এই 0টা এখানে, এই পুরাটা একসাথে এখান থেকে এখানে আসবে। 1 সেকেন্ডের ভিতরেই সবাই চলে আসবে। অর্থাৎ ধরো এ থেকে বিতে যেতে তথ্যটা 1 সেকেন্ড সময় নিল, তাহলে 1 সেকেন্ডের মধ্যে পুরো তথ্যটা এখান থেকে এখানে চলে আসবে। এটা হলো প্যারালাল ট্রান্সমিশন। এই প্যারালাল ট্রান্সমিশনের সবচেয়ে বেশি সুবিধা হলো 4টা বিট একসাথে পাঠাইতেছি, যার কারণে আমার সময় অনেক কম লাগে। সময় কম লাগলে তথ্যটা এক জায়গায় থেকে এক জায়গায় খুব দ্রুত যায়, ঠিক আছে, আমার খরচও কম হয়, এটা সুবিধা। ঠিক একইভাবে আমরা দেখি সিরিয়াল ট্রান্সমিশনটা, আমরা আগেই বলেছি একটার পরে একটা সিরিয়ালি যাবে, 1-এর পরে 2 যাবে, 2-এর পরে 3 যাবে। তাহলে এই তথ্যটাই যদি মানে অর্থাৎ 1010, এই তথ্যটাকে যদি আমি এইখান থেকে এইখানে পাঠাতে চাই, তাহলে কি করতে হবে, ওই একই কাজ, বাট তথ্যগুলা আলাদা করে 4টা একসাথে যাবে না, একটা তার দিয়ে যাবে। এখানে দেখো 4টা রাস্তা ছিল, এখানে কিন্তু একটা রাস্তাই। সো অ্যাট এ টাইমে একটার বেশি 2টা বিট যাইতে পারবে না। তাহলে তার যেহেতু একটা বিট যাবে, তাহলে প্রথমে কোন বিটটা আছে 1, এই 1টা প্রথমে আসবে, তারপরে আসে 0, তারপরে 0টা আসবে, তারপরে আসে 1, তারপরে 1টা আসবে, তারপরে 0, তারপরে 0টা আসবে। অর্থাৎ সবার আগে যাবে 1, তারপরে যাবে 2-এ যে 0 ছিল, তারপরে যে 1 ছিল, তারপরে যে 0টা ছিল। অর্থাৎ এই 1টা যখন এখানে চলে আসবে তখন এই রকম হবে। আশা করি বুঝতে পারছো। এই 0টা যখন থাকবে না তখন এইখানে চলে আসবে, আবার 10 আসলো, তার মানে এখানে আর 1টাও থাকবে না, এই 1টা চলে আসবে এখানে, এই 0টা অ্যাট লাস্ট এখানে চলে আসবে, এই 0টা এখানে থাকবে না। তার মানে এই তথ্যটা সিরিয়ালি এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। এইটার সুবিধাটা কি, আমার দেখো এখানে তার লাগছে মাত্র একটা, তাহলে আমার সার্কিটটা অনেক
কম জটিল হবে, মানে জটিল না, সহজ সার্কিট একটা হবে, ঠিক আছে, আমার খরচ কম হবে, সার্কিট তৈরি করতে খরচ কম হবে। কিন্তু এখানে দেখো একটা অসুবিধা ছিল কি, আমি 4টা বিট পাঠাতে জন্য 4টা রাস্তা প্রয়োজন হয়েছে। যদি আমি 100টা বিট পাঠাইতাম তাহলে এরকম 100টা তার দিতে হইতো, সো আমার হিউজ সার্কিটটা বড় হইতো, ঠিক আছে। তো এই সার্কিটটাকে ছোট করার জন্য বা ইনিশিয়াল খরচ বা শুরুতে যে খরচটা হবে যন্ত্রের, সেই খরচটাকে কমানোর জন্য আসলে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে। এবং বর্তমানে এই প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতিটাকে বাদ দিয়ে সিরিয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা হয়। যে কোনো ধরনের ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম বা তথ্য আদান প্রদানের যে সিস্টেম, সেই সিস্টেমে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো প্যারালাল ট্রান্সমিশন কি, সিরিয়াল ট্রান্সমিশন কি। তো এতটুকু যদি বুঝে থাকো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা। এই সিরিয়াল ট্রান্সমিশনের আবার কয়েকটা প্রকারভেদ রয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করবো। দেখো সিরিয়াল ট্রান্সমিশনের এখানে দেখা যাচ্ছে আমার 3টি প্রকারভেদ রয়েছে। ফার্স্ট অফ অল রয়েছে অ্যাসিনক্রোনাস, তারপরে সিনক্রোনাস, দেন আইসোক্রোনাস। তো সিনক্রোনাস, আইসোক্রোনাস খুবই ইজি একটা ইংরেজি টার্ম। আমরা একটু দেখি অ্যাসিনক্রোনাসটা কি। এখন আমরা মূলত দেখব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি, দেন দেখব সিনক্রোনাস ট্রান্সমিশন, তারপরে দেখব আইসোক্রোনাস ট্রান্সমিশন। দেখবে একবারে সোজা, আইসোক্রোনাস সবচেয়ে সহজ। আসলে আমাদের অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস বুঝলে আমাদের আইসোক্রোনাস হয়ে যাবে। তো আমরা দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে, ধরো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম সিরিয়াল ট্রান্সমিশনে এ থেকে বি এই স্থানে আমি একটা তথ্য পাঠাইতে চাচ্ছি। তথ্যটার নাম কি দিছি আমরা 1001। এই তথ্যটা এখান থেকে এখানে পাঠাবো, সিরিয়াল ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস কিন্তু সিরিয়াল ট্রান্সমিশনের একটা প্রকারভেদ। সো এখানে মাধ্যম থাকবে কয়টা, একটা, অর্থাৎ তার থাকবে একটা পথ দিয়ে যাবে। সো আমি এখানে বিট পাঠাই দিয়েছি 4টা, কিন্তু পথ একটা, তাহলে প্রথমে একটা বিট যাবে, তারপরে একটা বিট যাবে, তারপরে একটা, তারপরে আর একটা, ঠিক আছে। তো এই যে বিট যে যাবে, কোন বিটটা আগে যাবে কোন বিটটা পরে যাবে, অর্থাৎ শুরু হবে কখন শেষ হবে কখন, বিট পাঠানো শুরু হইলো শেষ হইলো, আমি যার কাছে পাঠাবো সে কিন্তু জানে না যে আমি আসলে কতগুলো কথা বা বিট তার কাছে পাঠাবো, ঠিক আছে। তো তাকে জানানোর জন্য আমি যখন বিট পাঠাবো, অর্থাৎ এ যখন তথ্যটা পাঠাবে 1001, তখন সে কি করবে, দুটো নতুন টার্ম অ্যাড করবে। একটা হলো স্টার্ট বিট আর একটা স্টপ বিট। দ্যাট মিনস ধরো প্রথমে আছে 1, তারপরে 00, তারপরে 1, তাহলে প্রথম বিটটা 1, শেষ বিটটা 00 পরে লাস্টে যে 1টা সেটা। তাহলে এই প্রথম 1টা পাঠানোর আগে সে এখানে একটা বিট দিয়ে নেবে, ধরো 1 দিয়ে নিল, এই 1টাকে বলা হবে স্টার্ট বিট। তার মানে এই বি ডিভাইসটা এই 1টা দেখলে বুঝবে যে এখন শুরু হলো আমাকে তথ্য পাঠানো, ঠিক আছে। ঠিক স্টপ বিটটা কি হবে, লাস্টে যে বিটটা যাবে তারপরে ধরে নাও একটা 1 পাঠিয়ে দিল, ঠিক আছে। তাহলে এই 1টা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে যার কাছে পাঠিয়ে দিছি বি, সে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যাবে স্টার্ট বিটও আসছে আমার, স্টপ বিটও আসছে, তার মানে আমার এর ভিতরের পুরো ডাটাটা চলে আসছে, অর্থাৎ এই যে তথ্যটা পাঠাইছিল সেই তথ্যটা চলে গেছে। কথাটা কি বুঝে গেছে? তাহলে আমরা বুঝলাম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে দুইটা জিনিস ব্যবহার করা হয়, একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট, অর্থাৎ তথ্য প্রেরণের জন্য বা বিটের শুরুতে একটা স্টার্ট বিট ব্যবহার করা হয় শুরু বোঝানোর জন্য, আর তথ্যটা পাঠানোর শেষে আর একটা স্টপ বিট ব্যবহার করা হয় তথ্যটা পাঠানো শেষ হয়েছে এটা বোঝানোর জন্য। এবং আরেকটা কথা হলো এই তথ্যগুলোর মধ্যবর্তী গ্যাপ, অর্থাৎ ধরো এই 1 বিটটা এইখান থেকে এখানে যেতে সময় লাগলো 1 সেকেন্ড, এই 0 বিটটা আবার এখান থেকে এই এ থেকে বিতে যেতে সময় লাগবে হয়তো দেখবা 2 সেকেন্ড, আবার এই 0টা দেখবা যেতে সময় লাগবে 2.5 সেকেন্ড, আবার দেখবা লাস্টের যে 1টা এটা যেতে হয়তো লাগছে 1.5 সেকেন্ড। দ্যাট মিনস আমার কিন্তু সময়ের ব্যবধান এক এক সময় এক একটা হবে। কেন এক একটা হবে? আমরা ব্রডব্যান্ডে পড়েছিলাম ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর একটা ব্রডব্যান্ড, তাই তো? ব্রডব্যান্ড লাইন মানে ব্রডব্যান্ড, আমরা যে ডাটা ট্রান্সমিশন স্পিডটা পড়েছিলাম ওই স্পিডে দেখেছিলাম। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কম বিট পাঠানো হয়, যদি খুব অল্প সংখ্যক বিট পাঠাইতে চাই আমি, তাহলে আমি এই ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করাবো। কেননা আমি 01 ক্যারেক্টার বা বিট ট্রান্সমিট করবো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একটা একটা করে অক্ষর বা একটা একটা করে বিট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করবো। যেমন 1 যাবে প্রথমে, তারপরে 0 যাবে, তারপরে 0 দেন 1, এই যে একটা একটা করে যাইতেছে এটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা বিট বাই বিট ডেটা ট্রান্সমিশন বলা হয়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আর মধ্যবর্তী যে ব্যবধান, অর্থাৎ একটা বিট যাওয়া আর একটা বিট যাওয়া,
এই দুটার মধ্যবর্তী ব্যবধান এক এক সময় এক একটা হয়। কেন হয়? ওই ব্রডব্যান্ডের ওখান থেকে আসে মূলত এখানে ন্যারো ব্যান্ড ট্রান্সমিশন স্পিড ব্যবহার করা হয়, ঠিক আছে। ন্যারো ব্যান্ডের গতি অনেক কম থাকে। তো গতি কম থাকলে আমরা জানি, তোমরা ইউটিউব ইউজ করো, তোমরা ইন্টারনেট ইউজ করো, তোমরা জানো তোমাদের যদি স্পিড কম হয় তাহলে একটা তথ্য তুমি দেখতে চাইতেছো, আটকায় যায়। কেন আটকায় যায়? কারণ বিটটা আর যাইতেছে না। কথাটা কি বোঝা গেছে? যখন আবার বিট ট্রান্সমিশন হয় তখন আবার তুমি ওই ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। ন্যারো ব্যান্ডের স্পিড কম বা গতি কম, যার কারণে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে খুব অল্প তথ্য পাঠাইলে আবার ভালো যাবে। কিন্তু যদি আমি খুব বেশি বিট পাঠাই, অনেকগুলো 100টা 1000টা 2000টা, তাহলে আমার এই জায়গা থেকে এই জায়গায় বিট যেতে আমার সময় অনেক বেশি লাগবে। দ্যাট মিনস এই যে ডিলেটা এক একটা সময় এক এক রকম ডিলে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাসিনক্রোনাসের সুবিধাটা কি। অ্যাসিনক্রোনাসের সুবিধা হলো এখানে একটা স্টার্ট বিট থাকে, একটা স্টপ বিট থাকে। বৈশিষ্ট্য এটা একটা। ন্যারো ব্যান্ড ট্রান্সমিশন, ন্যারো ব্যান্ড যে পদ্ধতি স্পিডটা রয়েছে ট্রান্সমিশন স্পিড, সেই স্পিডটা এখানে ব্যবহার করা হয়। কম বিট পাঠানোর জন্য এটা ব্যবহার করা হয়। খরচ অনেক কম হয়, কারণ আমার অল্প স্পিডের যদি 2G ইন্টারনেটের স্পিড কিনতে চাই আমি, তাহলে আমার খরচ কম হবে। 3G কিনতে চাইলে একটু বেশি হয়, 4G কিনতে চাইলে আরেকটু টাকা বেশি দিতে হয়। ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কি। তো ঠিক আছে বন্ধুরা, এরপর আলোচনা করার কথা ছিল সিনক্রোনাস ট্রান্সমিশন নিয়ে। তো সিনক্রোনাস ট্রান্সমিশনে কী করা হয়, আমরা সিনক্রোনাসটা দেখার আগে অ্যাসিনক্রোনাসটা আরেকবার একটু দেখে নিই। অ্যাসিনক্রোনাসে কী কী ছিল, অ্যাসিনক্রোনাসের কী কী ছিল। অ্যাসিনক্রোনাসের বিট এখান থেকে এ থেকে বিতে পাঠাবো ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ একটা একটা করে বিট যাবে, ঠিক আছে। তারপরে স্টার্ট বিট একটা ছিল, স্টপ বিট একটা ছিল। শুরুতে একটা বিট দিতাম, শেষে একটা বিট দিতাম, বিটের শুরু শেষ বোঝানোর জন্য, ঠিক আছে। আর এখানে স্পিডটা ইউজ করা হয়তো ন্যারো ব্যান্ড, মানে গতি অনেক কম। এই গতিটাকে বাড়াইতে হবে, আমাদের অতিরিক্ত স্টার্ট বিট একটা স্টপ বিট একটা লাগে, অতিরিক্ত বিট প্রয়োজন হয়। আর এই যেহেতু 0 আর 1 একটা একটা করে বিট যায় দিছে, সো বিটগুলো সংরক্ষণ করা যায় না, ঠিক আছে। মানে সংরক্ষণ করে আমাদের কোনো লাভ হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো কথাটা। তো আমাদের যেটা করতে হবে, এই বিটগুলো যদি আমি সংরক্ষণ করতে না পারি, তাহলে তো আমি কী তথ্য পাঠাইছি আমার কাছেও নাই, সে যদি ডিলিট করে দেয় তাহলে আর কখনোই পাবো না, ঠিক আছে। তো এখন কি করা হবে, এই বিটটা কোনো একটা জায়গায় সংরক্ষণ করা হবে। বর্তমানে ইন্টারনেটের প্রত্যেকটা তথ্য সংরক্ষণ করার জন্য সার্ভারে সংরক্ষণ করা হয়। তো এই যে সংরক্ষণ করা হইতেছে, তার মানে প্রত্যেকটা তথ্যই কোন ট্রান্সমিশন পদ্ধতিতে ট্রান্সমিট হয়, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ট্রান্সমিট হয়, অ্যাসিনক্রোনাসে ট্রান্সমিট হয় না। তার মানে বর্তমানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার না করে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। দেখি কি করা হয়। দেখো, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। ডিফারেন্সটা কি, এখানে যেমন স্টার্ট বিট ইউজ করলাম, তাই তো, আর একটা স্টপ বিট ইউজ করছিলাম। এই স্টার্ট এবং স্টপের পরিবর্তে একটাকে বলবো হেডার, আর একটা বলবো ট্রেলার। তার মানে স্টার্ট বিটটাকে বলা হচ্ছে হেডার ফাইল, মানে একটা ব্লক, আর স্টপ বিটটাকে বলা হচ্ছে ট্রেলার ফাইল, ঠিক আছে। একটু দেখি আমরা উদাহরণ হিসাবে। এই যে এটা ছিল স্টার্ট বিট, বাদ দিলাম কারণ স্টার্ট বিট না, এখন হেডার আসছে। স্টপ বিট ছিল এটা, এটাও বাদ দিলাম, ট্রেলার আসছে। তাহলে এইটাকে, এই 1001 এটাকে একটা বক্সের মধ্যে পাঠানো হয়, ঠিক আছে। কেন পাঠানো হয় দেখো, তথ্যটা বেশি পাঠানোর জন্য, সহজ বুদ্ধি। তুমি যখন খালি হাতে কোনো জিনিস বাজার করতে যাবা, বাজার থেকে কিনতে, ধরো তোমাকে আপেল কিনতে দেওয়া হলো, বলা হলো তুমি 2 হাতে আপেল নিয়ে আসবা, কোনো ব্যাগে না, 2টা হাতে আপেল নিয়ে আসবে, তাহলে সর্বোচ্চ কয়টা আপেল আনতে পারবা? ম্যাক্সিমাম 4টা আপেল আনতে পারবা। বাট তোমাকে যদি একটা ব্যাগ দেওয়া হয়, তাহলে তুমি ব্যাগ ভর্তি করে প্রায় 20টা বা 30টা আপেল একই মানুষই তুমি নিয়ে আসতে পারবো, তাই তো। তাহলে আগে অ্যাসিনক্রোনাসে কী হইতো, একটা একটা করে বিট যাইতো, ঠিক আছে। আর এখন কি হবে, ওই একটা বিটের জায়গায় একটা প্যাকেট দিয়ে দেবে, মানে একটা বক্স দিয়ে দিবে, ঠিক আছে। তা বক্স দিলে কি হবে, ওই বক্সের ভিতরে অনেকগুলা করে বিট সংরক্ষণ করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেই কথাটাই আমরা এখন আলোচনা করবো। তো এইখানে একটা বক্স করে আমি তথ্যগুলো পাঠাবো। ধরো 1001-এ পাঠাই দিছি, একটা বক্সের মধ্যে পাঠালাম, তাহলে কি হবে, তথ্যটা কি একসাথে যাবে না, একটা প্যাকেট বা একটা বক্স। তাহলে এখান থেকে এখানে যাইতে ধরো 1 সেকেন্ড সময় লাগলো, তাহলে 1 সেকেন্ডের মধ্যেই চলে গেল। আগে যেমন সময়ের ভ্যারিয়েশন ছিল, এখানে কোনো সময়ের ভ্যারিয়েশন নাই। এখানে দুটো জিনিস লাগে, স্টার্ট বিটের পরিবর্তে একটা হেডার ফাইল, এটাও একটা বক্স, হেডার, আর একটা ট্রেলার ফাইল। আশা করি তোমরা বুঝতে পারছো এই কথাটা, হেডার আর ট্রেলারের ব্যাপারটা বোঝা গেছে। আর এই যে সময়ের ব্যবধান, ধরো এই শুধু এতটুকু না, আমি আরও 2টা 3টা 4টা 5টা ব্লক পাঠাতে চাইতেছি, একসাথে অনেকগুলা করে ব্লক পাঠাবো বা প্যাকেট পাঠাবো। সেক্ষেত্রে এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে, ধরো এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট,
মাঝখানে এই একটা প্যাকেট। এই যে প্যাকেটগুলোর মধ্যবর্তী সময় ব্যবধান, দ্যাট মিনস এই প্যাকেটটা যেতে যদি 1 সেকেন্ড সময় লাগে, এই প্যাকেটটা যেতেও 1 সেকেন্ড লাগবে, এই প্যাকেটটা যেতেও 1 সেকেন্ড লাগবে। এখন কথা হলো এই প্যাকেটে যে তথ্যটা আছে সেই তথ্যটা এই ব্যক্তি থেকে এই ব্যক্তির কাছে যাবে, এই তথ্যটা এই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তির কাছে যাবে, এই তথ্যটা এই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তির কাছেই যাবে। সো এই 3টা প্যাকেটের তথ্য কিন্তু আলাদা না, একই তথ্য একটা ব্যক্তির কাছেই যাবে কিন্তু আলাদা আলাদা প্যাকেট নিয়ে যাইতেছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কী করা হয়, যদি এখানে সময় ব্যবধানটা থাকে, ধরো এখান থেকে যাইতে লাগলো 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু যাইতে লাগলো 2 সেকেন্ড, তাহলে সময় ব্যবধানটা আলাদা হয়ে গেল না? সময় ব্যবধান আলাদা হয়ে কী হবে, এই দুটো প্যাকেট আগে যাবে, এই প্যাকেটটা পরে যাবে। দ্যাট মিনস তোমরা মাঝে মধ্যে দেখো তোমাদের ফোনে আগের ফোনগুলোতে, এখন হয়তো আসে না, 2G যে ফোনগুলো ছিল বাটন ফোন, সেই ফোনগুলোতে SMS আসতো, দেখা যায় তো একটা SMS আসলো, অর্ধেক আসছে, পুরো SMS-টা আসে নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখবা যে আবার ওই SMS-টাই পুরো SMS-টা চলে আসে, আবার SMS আসে, মানে 2বার SMS আসে, মানে পুরো SMS-টা। তখন বোঝা যায় আসলে কী হয়েছে ওখানে, আসলে হেডার ফাইল আর ট্রেলার ফাইলের মধ্যে এই যে একটা প্যাকেট মিসিং হয়ে গেছে। মানে এই যে সময় ব্যবধানটা চেঞ্জ হওয়ার কারণে তোমার ওই মানে ডিজাইনটা বুঝছে যে এই ফাইল আর এই ফাইলটা এ থেকে বিতে পাঠানো হয়েছে, এই ফাইলটা পাঠানো হয় না, কিন্তু আসলে তা না। পরবর্তীতে সে বুঝছে, যখন ট্রেলার ফাইল পাইছে সঙ্গে সঙ্গে বুঝছে যে না, এই ফাইলটাও এখানে ছিল। সে কী করবে, পরবর্তীতে বাকি যতটুকু SMS মিসিং ছিল ওই SMS সহ প্যাকেটটা এখানে পাঠিয়ে দেবে এ থেকে বিতে, মানে আবার SMS আসবে, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তার মানে হলো সময়ের মধ্যবর্তী সময় ব্যবধানটা একই রকম থাকে, সময় ব্যবধানের কোনো পরিবর্তন হবে না। 1 সেকেন্ড যদি হয়, প্রত্যেকটা প্যাকেটের ক্ষেত্রে 1 সেকেন্ড করেই হবে, ঠিক আছে? তাহলে হেডার ফাইল থাকে, ট্রেলার ফাইল থাকে, প্রত্যেকটা প্যাকেট আকারে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ন্যারো ব্যান্ড আগে ইউজ করা হয় তো অ্যাসিনক্রোনাসে, আর এখানে ইউজ করা হয় ভয়েস ব্যান্ড, ঠিক আছে? তার মানে স্পিডটা এখানে বেশি, গতিটা বেড়ে যায় সিনক্রোনাস ট্রান্সমিশনে। আর একটা কথা, এই যে একটা প্যাকেট যে নিয়ে যাবে, সে একটা ব্যাগ নিয়ে যাবে, এই ব্যাগে কতখানি বাজার ধরতে পারে সেটা আমাদের জানতে হবে। তার মানে এই ডাটা ট্রান্সমিশনে একটা প্যাকেটের ভিতরে কতগুলা করে বিট থাকতে পারে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই একটা প্যাকেটে কয়টা বিট থাকতে পারে। একটি প্যাকেটে 80 থেকে 132টি বিট থাকে। কয়টি? 80 থেকে 132টি, অর্থাৎ সর্বনিম্ন একটা ব্যাগ বা প্যাকেট, যে প্যাকেটে মাত্র 80টা বিট থাকবে, আর সর্বোচ্চ থাকতে পারে একটা প্যাকেটের ভিতরে 132টা করে বিট। আশা করি তোমরা বুঝতে পারছো 80টা বিট আর 132টা বিটের মধ্যে ডিফারেন্স কোনটা। যখন তুমি ফেসবুকের উদাহরণ দেই, যখন তুমি তোমার ফ্রেন্ডদেরকে হাই বা হ্যালো, কী খবর, এই যে ছোটো ছোটো কথাগুলো লেখো, এই ছোটো ছোটো কথাগুলোর জন্য কিন্তু আসলে 80টা বিট হয় না। যেমন হাই কথাটা লিখলাম, আমরা 3য় অধ্যায়ে পড়েছিলাম কোডে একটা ক্যারেক্টারের জন্য 8টা বিট থাকে, এটাতে 8টা বিট থাকবে, 8টা 16টা বিট। তো 16টা বিটের জন্য কি আমি একটা প্যাকেট নষ্ট করব না, কারণ আমার প্যাকেটে সর্বনিম্ন 80টা বিট রাখার ক্ষমতা আছে। তাহলে বাকি 80টা থেকে 16টা বাদ দাও, কতগুলো বিট তুমি নষ্ট করে ফেলতেছ। তাই কি করা হয়, এই সিনক্রোনাস পদ্ধতিটা এই হাই বা হ্যালো ছোটো ছোটো অক্ষরগুলো লেখার জন্য আমার সিনক্রোনাস ব্যবহার না করে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়। আবার কখন সিনক্রোনাস ব্যবহার করা হয়, যখন বড় একটা ফাইল তুমি লেখো, তখন কিন্তু তোমার এই একটা একটা করে বিট দিলে দেখবা যে 1000 বা 2000 বিট, তখন কিন্তু অনেক জায়গা লাগবে। সো ওই জায়গাগুলোকে সংকুচিত করার জন্য বা কমানোর জন্য আমরা তখন সিনক্রোনাস ট্রান্সমিশন ইউজ করবো। দ্যাট মিনস আমরা প্যাকেট আকারে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা কিন্তু একটা কথা মনে রাখবো সবসময়, একটা ডিভাইসে যে কোনো একটা পদ্ধতিতে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা যায়, অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস। তোমার মোবাইলে হয় সিনক্রোনাস আছে অথবা অ্যাসিনক্রোনাস আছে, যে কোনো একটা ট্রান্সমিশন পদ্ধতি রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সিনক্রোনাস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসোক্রোনাস, আমাদের নেক্সট পদ্ধতি না। এই সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এই দুটো পদ্ধতিকে একসাথে করে আসলে আইসোক্রোনাস বলা হয়। আইসোক্রোনাস আলাদা কোনো পদ্ধতি না। আইসোক্রোনাস ট্রান্সমিশনে যেটা করা হয়, আইসোক্রোনাস ট্রান্সমিশনে ধরো তুমি, আমরা তো আগেই বলেছি যে একটা ডিভাইসে, এই সিনক্রোনাস পড়ানোর সময় বলেছিলাম যে একটা ডিভাইসে কখনোই ডাটা ট্রান্সমিশন পদ্ধতি একের বেশি ইউজ করা যায় না। এখানে 3টা পদ্ধতি আছে, এই 3টা পদ্ধতির হয় অ্যাসিনক্রোনাস ইউজ করবো, নাহলে সিনক্রোনাস ইউজ করবো, ঠিক আছে? আমরা বলেছিলাম যখন কম তথ্য পাঠাই তখন অ্যাসিনক্রোনাস পদ্ধতি ইউজ করা হয়, যখন বেশি তথ্য পাঠায় এক জায়গা থেকে আরেক জায়গায় তখন আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ইউজ করি। কিন্তু আমার ধরো ফেসবুকে উদাহরণ দেই, ফেসবুকে যখন আমি একটা SMS লিখি, হাই হ্যালো কী খবর,
ছোটো ছোটো এসএমএস, এই ছোটো ছোটো এসএমএসের জন্য কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হবে। আবার যখন আমি বড় ফাইল পাঠাবো তখন কিন্তু আবার সিনক্রোনাস ট্রান্সমিশন ইউজ করা হবে। কিন্তু কথা হলো আমার যে মোবাইলটা, এই মোবাইলে কি একাধিক ট্রান্সমিশন পদ্ধতি রয়েছে? না, হয় সিনক্রোনাস অথবা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে রয়েছে। কিন্তু আমি দুই ধরনের তথ্যই পাঠাইতেছি। এখন আমার ফলে কি হবে, যখন আমি অ্যাসিনক্রোনাসে তথ্য পাঠাবো তাহলে স্পিড আমি কম পাবো। যতই আমি ডাটা দিয়ে ডাটা কিনি না কেন আমার স্পিড কম আসবে, কারণ আমার ডিভাইসটা, আমার যন্ত্র বা মোবাইলটাই কিন্তু আসলে সিনক্রোনাস ট্রান্সমিশন বা বেশি গতি ট্রান্সমিশন সাপোর্ট করে না। তো এই সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানীরা কী করলো, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস দুটো পদ্ধতিকে একসাথে করে নতুন আর একটা পদ্ধতি নিয়ে আসলো, নাম দিল আইসোক্রোনাস। এই পদ্ধতিটার অন্যতম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সে আগে থেকে ডিটেক্ট করতে পারে যে আমার এখন অ্যাসিনক্রোনাস ব্যবহার করতে হবে না সিনক্রোনাস ব্যবহার করতে হবে। কথাটা কি বুঝে গেছে? মানে আইসোক্রোনাস হলো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের উন্নত সংস্করণ। যখন আমি হাই বা হ্যালো লিখবো ফেসবুকে, তখন এই আইসোক্রোনাস ট্রান্সমিশন কী করে, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যেভাবে বিট পাঠাইতো, বিট বাই বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা একটা করে বিট পাঠাইতো, সেটা করবে। আবার যখন আমি অনেক বড় একটা ফাইল পাঠাবো বা একটা ভিডিও পাঠাবো, তখন এই আইসোক্রোনাস ট্রান্সমিশন কী করবে, ব্লক বা প্যাকেট আকারে সিনক্রোনাস পদ্ধতি যেভাবে পড়ে ওইভাবে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা একটু দেখি আইসোক্রোনাস ট্রান্সমিশনটা আসলে কীভাবে কাজ করে। ধরো ওই আগের মতোই এ থেকে তথ্যটা আমি বিতে পাঠাইতে চাচ্ছি, সিরিয়াল ট্রান্সমিশন এখান থেকে এখানে যাবে। আইসোক্রোনাস ট্রান্সমিশনে কী করা হয়, এখানে একটা ট্রেলার ফাইল থাকে, একটা হেডার ফাইল থাকে আর একটা ট্রেলার ফাইল থাকে, মাঝখানে যে প্যাকেটগুলো সেগুলো থাকবে। কথাটা কি ক্লিয়ার? অর্থাৎ ব্লক আকারে তথ্যগুলো পাঠাবে, সময়ের ব্যবধানটা আগের মতোই, কিন্তু এখানে সময় ব্যবধানটা একই না, সময় ব্যবধানটা প্রায় ট্রান্স টু জিরো বা শূন্যের কাছাকাছি। তার মানে আমি অনেক দূর থেকে একটা তথ্য পাঠাবো, অর্থাৎ ধরো এ অস্ট্রেলিয়াতে রয়েছে, আমি বি বাংলাদেশে রয়েছি। এ থেকে আমার কাছে তথ্যটা আসবে, মানে অস্ট্রেলিয়াতে কোনো একটা ভিডিও হইতেছে বা কোনো একটা কনসার্ট হইতেছে বা কোনো একটা খেলা হইতেছে, তো সেই খেলাটা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসতে গেলে সময়ের ব্যবধানটা হবে প্রায় জিরোর কাছাকাছি। তার মানে ওইখানে যে সময় খেলা হইতেছে ঠিক একই সময় ওখানে কী হইতেছে আমি এখানে বসে থেকে দেখতে পারবো। এটার সবচেয়ে সহজ উদাহরণ হলো সরাসরি সম্প্রচার। আমরা যে সরাসরি লাইভ যে খেলাগুলো দেখি সেটি তার মানে উন্নত একটা উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে বা লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আইসোক্রোনাস ট্রান্সমিশন ইউজ করা হয়, কেননা এই ক্ষেত্রে লাইভ স্ট্রিমিংয়ের জন্য হিউজ ডাটা ট্রান্সমিট করতে হয় এবং স্পিডটা অনেক বেশি লাগে। এই স্পিড বেশি লাগার জন্য আমাদের যেটা করতে হয়, ব্রডব্যান্ড ট্রান্সমিশন ইউজ করতে হয়। আমরা 3 ধরনের ট্রান্সমিশন পদ্ধতি দেখেছিলাম, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। অ্যাসিনক্রোনাসে ন্যারো ব্যান্ড, সিনক্রোনাসে ভয়েস ব্যান্ড, আইসোক্রোনাসে ব্রডব্যান্ড ট্রান্সমিশন ইউজ করা হয়। এখানে হেডার ট্রেলারের মতোই ফাইল থাকে, ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হয়, স্টার্ট বিট স্টপ বিট থাকে। কিন্তু সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এদের সময়ের ব্যবধান ট্রান্স টু জিরো বা জিরোর কাছাকাছি, প্রায় শূন্য করে ফেলা হয়। একবারে শূন্য করা যাবে না, কারণ যেহেতু একটা তার দিয়ে একটা দূরত্ব অতিক্রম করবে, সো কখনোই শূন্য হবে না, বাট শূন্যের কাছাকাছি করা হবে। হয়তো কয়েক সেকেন্ড কম বেশি হইতে পারে, যে ওখানে খেলা চলতেছে আমাদের এখানে কয়েক সেকেন্ড কম বেশিতে আমরা খেলাটা দেখতে পারতেছি। তো এইটাই আসলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আশা করি তোমাদের অ্যাসিনক্রোনাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। অ্যাসিনক্রোনাস সবসময় মনে রাখবা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে অলওয়েজ সরাসরি সম্প্রচার যেগুলো করা হয় বা লাইভ টিভি যেগুলো চলে, এগুলো সব কিছু আইসোক্রোনাস ট্রান্সমিশনেই ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু দেখি উদাহরণ হিসেবে যে অ্যাসিনক্রোনাসে কোন কোন জায়গায় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি রয়েছে, কোন কোন ইলেকট্রনিক যন্ত্রে, সিনক্রোনাসে কোন কোন ইলেকট্রনিক যন্ত্রে রয়েছে। আইসোক্রোনাস তো আমরা বলেই দিলাম, আইসোক্রোনাস সরাসরি সম্প্রচার, এখানে হতে পারে কিবোর্ড থেকে বিভিন্ন তথ্য আসে না আমাদের কাছে, কিবোর্ড থেকে কম্পিউটারে বিভিন্ন তথ্য পাঠাই আমরা, তারপরে কম্পিউটার থেকে প্রিন্টারে পাঠাই, কম্পিউটার থেকে প্রিন্টারে আমরা কিন্তু অল্প তথ্য পাঠাই। কারণ কি, প্রিন্টারে কয়টা করে ফাইল যায়, একটা করে ফাইল, মানে একটা করে যাইতেছে, মানে পেজ একবারে কি প্রিন্ট হয়ে আসে ফাইলটা? না, আগে শুরু থেকে আস্তে 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 প্রিন্ট হয়। তার মানে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা বিট বাই বিট তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে তোমরা গেম খেলো, ভিডিও গেম যে খেলো, ভিডিও গেমে যে কন্ট্রোলার ব্যবহার করা হয়, ভিডিও গেম কন্ট্রোলার। সিনক্রোনাস ট্রান্সমিশনে কি করা হয়, সিনক্রোনাস ট্রান্সমিশনে
এক কম্পিউটার থেকে এক কম্পিউটার বা একটা মোবাইল থেকে আর একটা মোবাইল, কথাটা কি বুঝছো? একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে আর একটা ইলেকট্রনিক ডিভাইস, দ্যাট মিনস কম্পিউটার থেকে কম্পিউটার বা মোবাইল থেকে মোবাইলে যখন তথ্য পাঠাবা তখন সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তার মানে আমার তথ্যগুলো অনেক বেশি, যে আমরা ফেসবুকের উদাহরণ দিয়েছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো আইসোক্রোনাস ট্রান্সমিশন কী, কোথায় কোথায় ব্যবহার করা হয়, সিনক্রোনাস ট্রান্সমিশন কী, কোথায় কোথায় ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমরা দেখলাম আইসোক্রোনাস ট্রান্সমিশন কী, কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং তার অন্যতম বৈশিষ্ট্যটা কী। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকের টপিকটা এ পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ডেটা ট্রান্সমিশন নেওয়ার কোনো কোশ্চিন থাকবে না। যদি কোশ্চিন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও, আমরা তোমাদের কোশ্চিনের সমস্যার সমাধান করার জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব।